হোমিওপ্যাথি জগতের উজ্জ্বল একটি ঔষধ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রেমেডি নাক্স ভূমিকা। প্রতিটি চেম্বারেই নাক্স ভূমিকা প্রথম গ্রেডেই সুন্দর জায়গায় প্রথম তাকেই অবস্থান করে নেয়। আমি আমার চেম্বারের কথাই যদি বলি, নাক্স ভূমিকা ছাড়া আমি চেম্বার কল্পনাই করতে পারি না। এটি ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান প্রবীণ করেছেন এবং হোমিওপ্যাথিতে বড় বড় মনীষীর এই নাক্স ভূমিকা নিয়ে একটি উক্তি আপনাদের মাঝে পেশ করেই আমি কিছু লক্ষণের উপর কথা বলবো। যতগুলো প্রসিদ্ধ ম্যাটারিয়া মেডিকা আছে, এই ম্যাটারিয়া মেডিকার লেখকগণ বলে গিয়েছেন, আপনার চেম্বারে একটা রোগী আসার পর যদি কোনো ওষুধই মাথায় না আসে, তাহলে এক ডোজ নাক্স ভূমিকা দিয়ে দাও। তাহলে নাক্স ভূমিকা দিয়ে দেওয়ার কথা এই কারণে বলা হলো যে আমাদের হিউম্যান বডিতে যত রকমের রোগ আছে, সমস্ত প্রকার রোগ কিন্তু এই একটি হোমিওপ্যাথি ঔষধ নাক্স ভূমিকা আরোগ্য করতে সক্ষম। এই কথার ভাবার্থ কিন্তু এটাই পাওয়া যায়। তো যাই হোক, নাক্স ভূমিকা হচ্ছে পলিক্রেস্ট মেডিসিন। পলি মিন অনেক, ক্রেস্ট মানে হচ্ছে মাথা। অর্থাৎ হোমিওপ্যাথি জগতে যত মেডিসিন আছে, সমস্ত ঔষধের মাথাই হচ্ছে নাক্স ভূমিকা। আমি এই কথাগুলো এজন্য বলছি যে এই ওষুধের গুরুত্ব যদি আপনি বুঝতে পারেন, তাহলে পরবর্তী যে কথাগুলো আমি আপনাকে বলবো, সেই কথাগুলোও আপনি বুঝতে পারবেন। এছাড়াও আপনার রাইট ডাউন করতে, নোট করতে, ক্লাস করতে অনেক বেশি ভালো লাগবে। এ কারণে নাক্স ভূমিকা নিয়ে কয়েকটি কথা ভূমিকাতে আমি বলে দিচ্ছি। তো পলিমিন অনেক এবং ক্রেস্ট মানে মাথা, অর্থাৎ পলিক্রেস্ট মানে হচ্ছে অনেক ঔষধের মাথায় হচ্ছে এই নাক্স ভূমিকা। তো যখন আপনি কোনো কিছুই নির্বাচন করতে পারবেন না, তখন নাক্স ভূমিকা দিয়ে দেবেন। আশা করি রোগী অবশ্যই কিছু না কিছু উপকার পাবে। পলিমিন যেহেতু অনেক, সেক্ষেত্রে এই নাক্স ভূমিকা অনেক রোগের ক্ষেত্রে কাজ করে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় এবার চলে আসি। নাক্স ভূমিকা হচ্ছে একটি উদ্ভিজ্জ ঔষধ, যেটাকে আমরা সংক্ষেপে বলি পয়জন নাট। পয়জন মানে বিষ, নাট মানে হচ্ছে বাদাম। তো এই বিষ বাদাম অর্থাৎ উদ্ভিজ্জ উৎস থেকে এই ঔষধটি টাইট্রেশন করে, ডাইলেশন করে, এরপর পোটেন্সিকরণ করে হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়ে থাকে। কাতরতা, এটা একটি সুপার গ্রেডের কাতরতা ঔষধ, অর্থাৎ শীত কাতর মেডিসিন। যদি আমরা মায়াজম বলি, তাহলে এটি 4টি মায়াজমই কভার করে: সোরাস, সিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলার মায়াজম। প্রতিটি মায়াজমই এই ঔষধটি কভার করে। এটার গভীরতা যদি আমরা বলি, অনেক মনীষীদের মধ্যে এটা শর্ট অ্যাক্টিং মেডিসিন, আবার অনেক মনীষীদের মতে এটি মাঝারি এবং গভীর ক্রিয়াশীল একটি ঔষধ। সেক্ষেত্রে অধিকাংশ মতামতের অনুযায়ী এটি মাঝারি এবং গভীরতম কার্যকারিতা এর রয়েছে। এবার আমরা আসি পার্শ্ব।
এর পার্শ্ব হচ্ছে আড়াআড়ি ভাবে এই ওষুধটি কাজ করে। যদি উপরের অংশে ডান সাইডে রোগ আক্রান্ত হয়, তাহলে নিচের অংশে বাম সাইডে আক্রান্ত হয়। যদি উপরের অংশে বাম সাইডে আক্রান্ত হয়, তাহলে নিচের অংশে ডান সাইডে আক্রান্ত হয়। যদি নিচের অংশে বাম সাইডে আক্রান্ত হয়, তাহলে উপরের অংশে ডান সাইডে আক্রান্ত হয়। এভাবে সে এরকম ক্রস ভাবে কাজ করে। এই নাক্স ভূমিকা ক্রস ভাবে কাজ করে। তো নাক্স ভূমিকা আমাদের প্রেসক্রিপশন করার ক্ষেত্রে কতগুলো সিমটম সিমিলারিটি করতে হবে, কতগুলো লক্ষণ মিলিয়ে আমরা একটি রোগের জন্য ওষুধ নির্বাচন করব, এই বিষয়টাও আপনাদের আজকে আমি একটু ক্লিয়ার করে দেই, যেহেতু এর আগে আমার 2টা ক্লাসে আমি এই বিষয়ে কথা বলি। নাক্স ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ একটি রেমেডি, এবং এই নাক্স ভূমিকা শেষ করতে আমরা 2টা ক্লাস আমরা করব। আজকে একটা করব, এবং পরবর্তী যে ক্লাসটা নাক্স ভূমিকা সম্পর্কে হবে সেটার নোটিশ আমি ইউনিক হোমিওপ্যাথি পেজে দিয়ে দিব আপনাদের মাঝে। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে নাক্স ভূমিকা আমরা কখন নির্বাচন করব, একটা সিমটমের উপর নির্বাচন করব, নাকি 2টা সিমটমের উপরে নির্বাচন করব, নাকি 3টা সিমটমের উপরে নির্বাচন করব, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। অনেকেই আমরা বিভ্রান্ত হই যে একটা সিমটম আমরা পাচ্ছি, এর উপরে আমরা ওষুধ নির্বাচন করব কিনা, অথবা দেখা গেল যে 3টা থেকে 5টা পাচ্ছি, অন্য ওষুধের আমরা দেখা গেল যে 2টা পাচ্ছি, অন্য ওষুধের 5টা পাচ্ছি, কিন্তু নাক্স ভূমিকাতে আমরা স্ট্রং 3টা লক্ষণ সাদৃশ্য পাচ্ছি। তখন আমরা কোন ওষুধটি নির্বাচন করব, এই বিষয়ে কয়েকটি কথা আমি প্রথমে বলে রাখি। সেটা হচ্ছে, আমাদের এলাকারই একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার একটা কথা আমার ভালো লাগতো। উনি বলতেন যে, আপনি আমাকে যতটুকু জমি দেবেন, ততটুকু জমির ভিতরে যেভাবে বাড়ি করলে সুন্দর হয়, গোছালো হয়, সেভাবে আমি আপনাকে প্ল্যান আঁকিয়ে দিতে পারবো। তো দুঃখিত। তো সেই ইঞ্জিনিয়ারের কথা ছিল, সেটা 1 কাঠাও হতে পারে, সেটা 3 কাঠাও হতে পারে, সেটা 10 কাঠাও হতে পারে। আপনি যদি আমাকে 10 কাঠা দেন, তার ভিতরে যেভাবে সুন্দর বাড়ি করা যায়, আমি সেভাবে আপনাকে বাড়ির প্ল্যান আঁকিয়ে দিব। যদি আপনি আমাকে 5 কাঠা দেন, তার ভিতরে যেভাবে সুন্দর হয় আমি সেভাবে আঁকিয়ে দিব। যদি আপনি আমাকে 1 কাঠা দেন, তার ভিতরেও আমি সুন্দর একটি বাড়ির প্ল্যান আঁকিয়ে দিতে পারবো। তো এখানে মুখ্য বিষয় হচ্ছে, একটা ওষুধের যদি একটা লক্ষণ আমাকে দেয় একটা রোগী, তার মধ্যেও আমার সুন্দরভাবে একটি ওষুধ নির্বাচন করতে হবে। যদি আমাকে 3টে দেয়, তার ভিতরেও ওষুধ সুন্দরভাবে নির্বাচন করতে হবে। যদি 10টা দেয়, সুন্দরভাবে আমাদের নির্বাচন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের একটি অভিজ্ঞতার ফল। যার যত বেশি অভিজ্ঞতা, তার কাছে তত বেশি সহজ মনে হয়। তো এ কারণে আমি বলছি যে, আমরা নাক্স ভূমিকা সম্পর্কে আজকে 2টার সাদৃশ্য লক্ষণ আলোচনা করব, এবং খুবই ভাইটাল, আনকমন, পিকুলিয়ার সিমটম, এবং খুবই গুরুত্বপূর্ণ যে 2টা সিমটম যদি আমরা সিমিলারিটি পাই, এবং যে যে রোগের উপরে নাক্স ভূমিকা বেশি ভালো কাজ করে, যেমন স্টোমাকের রোগের উপরে বেশি ভালো কাজ করে, যেমন লিভার, গল ব্লাডার, এরপরে ইন্টেস্টাইন, হ্যাঁ, রেকটাম, এই অর্গানগুলোর উপরে কিন্তু নাক্স ভূমিকা বেশি কাজ করে। তো এই সমস্যাগুলোর উপরে যদি আমরা 1টা 2টা সিমটম পেয়ে যাই, আমরা অবশ্যই নাক্স ভূমিকা নির্বাচন করতে পারবো। তো কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে নাক্স ভূমিকার গুরুত্বপূর্ণ সিমটম, যে সিমটম ছাড়া আমরা এক পাও আগাতে পারি না, অর্থাৎ সাদৃশ্য লক্ষণকেই দ্রবীভূত করতে পারে। এ কারণে আমরা একটা পেশেন্ট আসলে আমরা প্রথমেই কি করি, প্রথমেই কিন্তু আমরা সেই লক্ষণ মেলানোর চেষ্টা করি। যে লক্ষণটা সিমিলার হয়, যে ঔষধের সাথে যতগুলো লক্ষণ আমরা সিমিলিমাম করতে পারি, সেই ওষুধটাই কিন্তু আমরা নির্বাচন করি। তাহলে 1 নাম্বার, নাক্স ভূমিকা নির্বাচন করতে হলে, নাক্স ভূমিকা পেশেন্টকে দিতে হলে, আমরা যে কথাটা মাথায় রাখবো সেটা হচ্ছে এক্সেসিভ। এক্সেসিভ
কথাটা হচ্ছে অতিরিক্ত, সব কিছুতেই অতিরিক্ত। আমরা যখন কেস টেকিং আমি পড়িয়েছি, কেস টেকিং এর ভিতরে ফিজিক্যাল জেনারেলের ভিতরে আমরা প্রথমে পড়েছিলাম কজেশন, অর্থাৎ এই রোগটা যে আপনার হলো তার কারণটা কি। যেমন একটা পেশেন্ট আপনার কাছে পেটের সমস্যা নিয়ে আসলো, আপনি যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কারণটা কি, আপনি তো আগে ভালো ছিলেন, কিছু সময় আগে ভালো ছিলেন, হঠাৎ করে আপনার পেটের সমস্যা কেন দেখা দিল, এর কারণটা কি? কারণ আপনি তো আমার মতোই ভালো ছিলেন। যেকোনো একটা কারণেই কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়। হঠাৎ করে আপনার জ্বর আসলো, কারণটা কি? আপনার কারণ কিছু মনে পড়ে? হঠাৎ করে আপনার পায়ের ব্যথা বেড়ে গেল, বাত ব্যথা বেড়ে গেল, আপনার কি কারণ কিছু মনে পড়ে? হ্যাঁ ডাক্তারবাবু, কারণ মনে পড়ে। কি কারণ? আমি একটু জলে ভিজেছিলাম, তাহলে আবার রাক্স-টাক্সের কথা চিন্তা করতে পারি। জলে ভিজে যদি ডালকা মারার কথা চিন্তা করতে পারি। অর্থাৎ কারণ আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে নার্স ভূমিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে কজেশন, অর্থাৎ কি কারণে আপনার সমস্যাগুলো তৈরি হয়েছে। তো সেই কারণগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ কারণগুলো আমরা সিভিলেমাম করব, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রথমত যে কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত মাইন্ড টর্চার। অতিরিক্ত মাইন্ড টর্চার যদি আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অতিরিক্ত রাত জেগে জেগে থিসিস লেখা। অতিরিক্ত দেখা গেল যে একটা উকিলের কাছে যখন একটা কেস দেওয়া হয়, সেই কেসটাকে সলভ করার জন্য সে মস্তিষ্ককে অতিরিক্ত মাত্রায় প্রেশার দিয়ে থাকে। যে কিভাবে এই কেসটাকে সলভ করা যায়, কিভাবে এই কেসটা থেকে বের হয়ে আসা যায়। হ্যাঁ, অতিরিক্ত যারা থিসিস লেখালেখি করে, বই লেখালেখি করে, হ্যাঁ, এদের কিন্তু অতিরিক্ত মাইন্ড টর্চার হয়, অর্থাৎ মস্তিষ্কের উপরে একটা প্রেশার পড়ে। হঠাৎ করে দেখা গেল যে একজন নিকট আত্মীয় মারা গেল। নিকট আত্মীয় মারা যাওয়ার পরে অতিরিক্ত মাত্রায় সে টেনশন করলো। এটাকেও কিন্তু আমরা মাইন্ড টর্চার বলে থাকি। তো স্বাভাবিকভাবে যদি অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত মাইন্ড টর্চার করে, অতিরিক্ত মেন্টাল পরিশ্রম করে, সেক্ষেত্রে কিন্তু যে রোগগুলো তৈরি হয় তার জন্য আমরা নার্স ভূমিকা খুব সুন্দর এবং সফলতার সাথে চিন্তা করতে পারি। এছাড়াও এক্সেসিভ নাইট ওয়াশিং, অর্থাৎ অতিরিক্ত রাত্রি জাগরণ। দেখা গেল একটা পেশেন্ট, আপনার হচ্ছে একটা স্টুডেন্ট, স্টুডেন্ট তার পরীক্ষার কারণে রাত রাত জাগতে পারে। একটা আহ, দেখা গেল যে একটা পেশেন্ট, হ্যাঁ, তার আহ, দেখা গেল যে একজন অসুস্থ হয়েছে, তার জন্য হসপিটালে রাত জাগতে পারে। অথবা দেখা গেল যে বন্ধু বান্ধব মিলে একটা পিকনিক করতেছে, সেখানে পার্টি হচ্ছে, তার কারণে রাত জাগতে পারে। হুম। তো এই যে টোটাল বিষয়টা, অর্থাৎ যে কোনো কারণে যদি তার রাত্রি জাগরণ থাকে, অনেক পেশেন্ট আছে যাদের নাইট ডিউটি করতে হয়। হ্যাঁ, অকুপেশন আমরা কিন্তু কেস টেকিং এর ভিতরে খেয়াল করি যে আপনি কি কাজ করেন। সে যদি বলে আমি নাইট ডিউটি করি, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ। এই রাত্রি জাগরণের কারণে যদি কোনো সমস্যা তৈরি হয়, রাত্রি জাগরণের ফলে অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের শরীরে তৈরি হয়। তাহলে আমরা কি করব? সেটাও কিন্তু আমরা রাইট ডাউন করব এবং মাথায় নিয়ে আসবো নাক্স ভূমিকার সম্পর্কে। এরপরে কি আসে? এখানে একটি কথা সবসময় মাথায় রাখতে হবে, এক্সেসিভ। এক্সেসিভ, দেখা গেল যে এক্সেসিভ কথাটা এ কারণে আসছে যে আপনি স্বাভাবিকভাবে রাত্রে 11টার মধ্যে শুয়ে পড়লেন। দেখা গেল আমরা সাধারণত 9টা থেকে 10টার ভিতরে শুয়ে পড়ি। কিন্তু আপনি একটু পড়াশোনার কারণে অথবা বন্ধু-বান্ধবের সাথে থাকার কারণে আপনি 11টা থেকে 12টার মধ্যে শুয়ে পড়লেন। এটাকে কিন্তু আমরা অতিরিক্ত বলি না। তাহলে অতিরিক্তটা কি? অতিরিক্ত হচ্ছে আপনি ৩টা-৪টা পর্যন্ত রাত্রি জাগরণ করে লেখালেখি করছেন, পড়াশোনা করছেন, অথবা দেখা গেল যে আগামীকালকে আপনার বসের কাছে হিসাব দিতে হবে। হ্যাঁ? সেই হিসাব কমপ্লিট করার জন্য আপনি রাত জেগে আছেন। হ্যাঁ? সেই হিসাব কিতাব নিয়ে আপনি অতিরিক্ত মাইন্ড টর্চার করছেন, অর্থাৎ মস্তিষ্কে চাপ সৃষ্টি হচ্ছে এবং সাথে, সাথে আপনি রাত জেগে আছেন। এটাইকে কিন্তু আমরা অতিরিক্ত নাইট ওয়াশিং বলছি, অর্থাৎ অতিরিক্ত রাত্রি জাগরণ। তো অতিরিক্ত রাত্রি জাগরণের ফলে কিন্তু আমাদের স্টোমাকের যে সমস্যা হয়, খাদ্য হজম প্রক্রিয়ায় যে সমস্যাগুলো হয়, আমাদের কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাগুলো তৈরি হয়, এটা কিন্তু নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ সিম্পটম। তাহলে অতিরিক্ত রাত্রি জাগরণ, তারপরে অতিরিক্ত মাইন্ড টর্চার, অর্থাৎ এক্সেসিভ নাইট ওয়াশিং,
এক্সেসিভ মাইন্ড টর্চার এবং ৩ নম্বর হচ্ছে এক্সেসিভ ভাইটাল ফ্লুইড লস, যেটাকে আমরা বলি হচ্ছে অতিরিক্ত ধাতু ক্ষয়, অতিরিক্ত বীর্য ক্ষয়। একটা হচ্ছে স্বাভাবিক যৌন সঙ্গম করা, যেটা স্ত্রীর সাথে আমরা করে থাকি। হুম? একজন ভাই কমেন্ট করেছেন, কিছু রোগী ৭ দিন নাইট ৭ দিন ডে ডিউটি করে, সেক্ষেত্রে কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, একটা পেশেন্ট ৭ দিন নাইট ডিউটি করে, সেই ৭ দিনের কিন্তু একটা গ্যাপ থাকে। তো একটা পেশেন্ট একটা ডিউটি ম্যান যখন সে দীর্ঘদিন যাবত করে, দীর্ঘদিন যেটা আমরা বলি যে দেখা গেল ১ বছর, ২ বছর, এভাবে ১০ বছর পর্যন্ত সে নাইট ডিউটি করে। তার ক্ষেত্রেও কিন্তু আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব। অর্থাৎ এটাও কিন্তু সে ৭ দিন পর হোক, ১০ দিন পর হোক, তার দীর্ঘ একটা সময় কিন্তু রাত্রি জাগরণ হচ্ছে। এটাও আমরা কিন্তু ধন্যবাদ আ প্রমোদ কুমার আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটাও কিন্তু আমরা সেই অতিরিক্ত নাইট ওয়াশিং এর মধ্যেই ধরবো, অর্থাৎ অতিরিক্ত রাত্রি জাগরণ। এবং এই কারণে তার যদি পেটের কোনো সমস্যা হয়, লিভার সংক্রান্ত কোনো সমস্যা হয়, অথবা দেখা গেল যে ইন্টেস্টাইন কোনো সমস্যা হয়, কোষ্ঠবদ্ধতার কোনো সমস্যা হয়, সেটাকেও কিন্তু আমরা এই নাক্স ভূমিকার কথা অবশ্যই চিন্তা করব। এরপরে আমরা আসি তাহলে এক্সেসিভ মাইন্ড টর্চার, এক্সেসিভ রাত্রি জাগরণ, এক্সেসিভ ভাইটাল ফ্লুইড লস। এটা এখন বর্তমান সময়ে এসে খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা যৌবনের প্রারম্ভে অনেক যুবক যাদের যৌন আকাঙ্ক্ষা থাকে এবং মেয়েদের কাছে পাওয়ার যে তীব্র ইচ্ছা থাকে, সেই তীব্র ইচ্ছা থেকে তারা কি করে? তারা অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করে। এই হস্তমৈথুন করার কারণে অতিরিক্ত মাত্রায় যে ভাইটাল ফ্লুইড লস হয়, এই ভাইটাল ফ্লুইড লস হওয়ার কারণে তার দুর্বলতা চলে আসে। তার চোখ উষ্ট্রাগত হয়ে যায়, কোনো কাজে মন বসে না, দুর্বলতা থাকে। হুম? এমনকি সে স্ত্রী সঙ্গম করতে অক্ষম হয়ে যায় একটা সময় যেয়ে। তো এই কারণে যদি কারোর ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত কোনো সমস্যা হয়, অথবা বীর্য পাতলা হয়ে যায়, হ্যাঁ? অথবা দেখা গেল যে স্বাভাবিকভাবে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, অর্থাৎ সময়ের আগে বীর্যপাত হয়ে যায়। এই ধরনের কোনো সমস্যা আমাদের কাছে কমপ্লেইন নিয়ে আসে, আমরা অবশ্যই কিন্তু নাক্স ভূমিকার কথা চিন্তা করব। তো এটা অবশ্যই অতিরিক্ত। একটা হচ্ছে আরেকটা বিষয় যেটা বৈধভাবে আমরা স্ত্রীর সাথে সহবাস করি, সেটা দেখা গেল যে সপ্তাহে ১ বার কি ২ বার, এটা কিন্তু অবশ্যই কি একটা স্বাভাবিক লেভেল। কিন্তু একটা পেশেন্ট আপনার স্বাভাবিক সপ্তাহে ৭ দিনই সেই ভাইটাল ফ্লুইডটা লস করছে। এটাকে আমরা এক্সেসিভ হিসেবে ধরবো। এই এক্সেসিভ ভাইটাল ফ্লুইড লস হয়ে যাওয়ার কারণে যদি কারোর দুর্বলতা চলে আসে, দেখা গেল যে আ নাক্স ভূমিকার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে, একটা জিনিস এক জায়গায় যদি রেখে আসে, তাহলে পরবর্তীতে তার মনে থাকে না। এই মনে না থাকার একমাত্র কারণ হচ্ছে তার অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস এবং অতিরিক্ত মাইন্ড টর্চার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা পেশেন্ট এসে বলে যে, "আমি একটা জিনিস অ অ অন্য জায়গায় রাখলে কিন্তু আমার এটা আর মনে থাকে না। আমি মনে না রেখে সেটা রেখে চলে আসি। হ্যাঁ? পরবর্তীতেও কোথায় যে রাখছি এইটাও আমার আর মনে আসে না।" এটা কিন্তু নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ সিম্পটম। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা। তাহলে ৪ নম্বরে আমরা আরেকটা পড়ি। সেটা হচ্ছে, এখানে কিন্তু আমার কি হবে? অনেকের সাথে শত্রুতা তৈরি হবে। তারপরেও আমি আপনাদের একটু বলে রাখি। সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় পেটেন্ট ওষুধ ব্যবহার করা। পেটেন্ট, অ্যালোপ্যাথিক, অ্যারোমেটিক, ইউনানি, হার্বাল, এই ধরনের ঔষধগুলো আমাদের অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা। একজনের লিভারের সমস্যা, সে লিভার টনিক খাচ্ছে দিনকে দিন লিভার টনিক খাচ্ছে। হুম? এই যে অতিরিক্ত মাত্রায় আ অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়া, ইউনানি মেডিসিন খাওয়া এবং আপনার হচ্ছে অতিরিক্ত মাত্রায় আ কি বলে? যে গাছগাছরা হার্বাল মেডিসিন খাওয়া, এক্ষেত্রে যদি কোনো রোগের তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু নাক্স ভূমিকা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। এটা আমাদের অর্গানন অফ মেডিসিনের ৭৫ নম্বর সূত্রে ডাক্তার হ্যানিম্যান স্যার বলে গেছেন যে, সাপ্রেশন, অর্থাৎ অতিরিক্ত ঔষধজ যে রোগগুলো আছে, ঔষধজ রোগ যদি আমাদের কারোর তৈরি হয়, সেটা কিন্তু ঠিক করা অত্যন্ত কঠিন। এটাকেই আমরা বলি ঔষধজ রোগ, অর্থাৎ অ্যালোপ্যাথিক,
ইউনানি, হার্বাল, এ ধরনের বিভিন্ন জায়গা থেকে লিভার টনিক বলেন, গ্যাসের ওষুধ বলেন, র্যান্টাসিড, প্যান্টাসিড, হ্যাঁ? এভাবে দেখা গেল যে কন্ট্রাসেপটিভ যেটা আমরা বলি, একটা পেশেন্ট দীর্ঘদিন বাচ্চা না নেওয়ার জন্য যে হরমোনাল মেডিসিনটা খায়, অ্যালোপ্যাথিক মেডিসিন দিনের পর দিন খেয়ে যাচ্ছে। এর ফলে আমাদের যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, থাইরয়েডের সমস্যা তৈরি হয় এবং আমাদের কনস্টিপেশন অর্থাৎ পেটের যে গন্ডগোল সমস্যা তৈরি হয়, এমনকি পরবর্তীতে বাচ্চা জন্ম ধারণের জন্য যে সমস্যাগুলো তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের নাক্স ভূমিকার কথা চিন্তা করতে হবে। কত সুন্দর একটি মেডিসিন দেখেন, হ্যাঁ? অর্থাৎ পেটেন্ট, লিভার টনিক, হার্বাল, ইউনানি, আয়ুর্বেদিক, আদার্স, দেখা গেল যে যেকোনো হোমিওপ্যাথির বাইরে যে ওষুধগুলো খেয়ে আমরা দিনের পর দিন আমাদের শরীরে ক্ষতি করে চলেছি, সেসব অতিরিক্ত মেডিসিনের কারণে যদি আমাদের রোগের তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিকভাবে একবার নাক্স ভূমিকার কথা চিন্তা করব। আরেকটা উদাহরণ দিলে আপনাদের মাথায় থাকবে এবং মনে থাকবে, সেটা হচ্ছে দেখা গেল একটা পেশেন্টের অনেক দিন যাবৎ বাতের পেইন আছে, হুম? বাত ব্যথা থাকার কারণে সে দীর্ঘদিন যাবৎ এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ খাচ্ছে, ব্যথার ঔষধ খাচ্ছে। এই ব্যথার ঔষধ খাওয়ার কারণে তার লিভারে সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, দীর্ঘদিন ওষুধ খাওয়ার কারণে এই যে সমস্যাগুলো, ঔষধজ যে সমস্যাগুলো তৈরি হয়, হ্যানিম্যান স্যার বলেছেন এই আ ঔষধজ রোগগুলো সারানোই কিন্তু অনেক কঠিন। অনেক কঠিন। এমনকি হোমিওপ্যাথি আ ঔষধেও কিন্তু এই রোগগুলো সারে না। হোমিওপ্যাথির ৭৬ নম্বর পরবর্তী সূত্রেই হ্যানিম্যান স্যার বলেছেন, হোমিওপ্যাথি শুধুমাত্র প্রাকৃতজ প্রাকৃতিকভাবে যে রোগগুলো তৈরি হয়, সেই রোগগুলোকেই কিন্তু আরোগ্য করতে সক্ষম। কিন্তু ঔষধজ যে রোগগুলো আমাদের শরীরের ভিতরে বাসা বাঁধে বা তৈরি হয়, সেগুলোতে কিন্তু সাধারণত হোমিওপ্যাথি অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় কাজ করার জন্য। তো যাই হোক, আমরা আরেকটি কমেন্ট দেখি। কমেন্টে উত্তর দিয়ে তারপরে আমরা সামনের দিকে আগাবো। মেয়েদের হস্তমৈথুনের ক্ষেত্রে কি নাকস নাক্স দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই, কেন নয়? যদি তাদের অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুনের দরুন, অতিরিক্ত মাত্রায় নাইট পলিউশন এর দরুন যদি তাদের বীর্যের ক্ষয় হয়ে যায়, যদি ভাইটাল ফ্লুইড লস হয় এবং সেই হিস্ট্রিটা নেওয়ার পর যদি আপনি এই কজেশনটা পেয়ে থাকেন, অবশ্যই নাক্স ভূমিকা দেওয়া যাবে। এবং এর সাথে যদি তার কনস্টিপেশন থাকে, তার বাথরুমটা ক্লিয়ার হয় না, হুম? তারপরে স্পর্শকাতরতা থাকে, অর্থাৎ নাক্স ভূমিকার আরো যে সিম্পটম গুলো আছে, একটা সিম্পটম দিয়ে তো আমরা আসলে কোনো ঔষধই নির্বাচন করতে পারি না হোমিওপ্যাথি থেকে। অর্থাৎ অনেকগুলো লক্ষণ মিলিয়েই কিন্তু আমাদের হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে আপনি একটা মিললেই যে আপনি হোমিওপ্যাথি নাক্স ভূমিকা দিয়ে দিতে পারবেন, এরকম কোনো কথা নেই। কেস টেকিং এর ভিতরে ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, কজেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্ট, হ্যাঁ? এনি কাইন্ড অফ কজেশন আছে। এই বিষয়গুলো, সমস্ত বিষয়কে স্ট্রিকিং করার পরে যদি আপনি মনে করেন যে ওভারঅল মিলিয়ে ৭ টা থেকে ৮ টা নাক্স ভূমিকার লক্ষণ মিলে যাচ্ছে, তখন আপনি মেয়েদের হস্তমৈথুনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা তাদের শরীরে বাসা বাঁধে, ভাইটাল ফ্লুইড লস হওয়ার কারণে, সেক্ষেত্রে আপনি অবশ্যই নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারবেন। তাহলে অতিরিক্ত মাত্রায় পেটেন্ট টনিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি, হার্বাল এই ধরনের ওষুধ খেয়ে যদি আমরা কোনো ঔষধজ রোগ তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি আপনাকে কিওর করতে খুবই হিমশিম খাবে এবং অনেকটা সময় লেগে যাবে আপনার এই ঔষধজ রোগটা কিওর হতে। এ কারণে যে অন্যান্য যে প্যাথিগুলো আছে তাদের বদনাম আমরা করি না। যদি আপনি অতিরিক্ত মাত্রায় অসুস্থ হয়ে যান, ইমার্জেন্সি কোনো কেস থাকে, অবশ্যই আপনি অ্যালোপ্যাথির দ্বারস্থ হন। কিন্তু অ্যাকুয়েট কন্ডিশনে এবং আ আ ক্রনিক এর আগে, হ্যাঁ? সিভিয়ার না হওয়ার আগে আপনি অবশ্যই হোমিওপ্যাথির শরণাপন্ন হবেন। তো যাই হোক, এই কজেশনের উপরেই কিন্তু এই নাক্স ভূমিকা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এরপরে যদি স্বাভাবিকভাবে আমরা দেখি, অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদ্যপান, কফি পান। দেখেন, আরেকটু মানুষের শত্রু হয়ে যাওয়ার জন্যই কিন্তু আমি বললাম তো যে নাক্স ভূমিকা ক্লাস নিতে হলে আমার অনেকেরই শত্রু হওয়া লাগবে। যেমন অলরেডি কিন্তু অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বালের শত্রু আমি হয়ে গিয়েছি। কারণ এর বিরুদ্ধেই কিন্তু আমি অলরেডি বলেছি। এরপরেও কিন্তু আমি পক্ষে বলেছি, যদি স্বাভাবিকভাবে অতিরিক্ত মাত্রায় এবং সিভিয়ার কন্ডিশন হয়, ইমার্জেন্সি হয়, অবশ্যই কিন্তু আমাদের হোমিওপ্যাথির অ্যালোপ্যাথির শরণাপন্ন হতে হবে। আমরা কোনো প্যাথিকেই কিন্তু ছোট করে দেখি না। তো যাই হোক,
অতিরিক্ত মাত্রায় ধূমপান, কফি পান এবং মদ্যপানের কারণে যদি দেখা গেল যে অ্যাজমা, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা, ক্যান্সার, লাং ক্যান্সার, যক্ষ্মা ইত্যাদি যে সমস্যাগুলো আমাদের তৈরি হয়, অতিরিক্ত খৈনি খাওয়ার কারণে জিহ্বায় ঘা হয়, যদি মুখের ক্যান্সার হয়, হ্যাঁ? অতিরিক্ত তামাক জাতীয় দ্রব্য খাওয়ার কারণে যদি আমাদের শ্বাসনালীতে ক্যান্সার হয় অথবা গলনালীতে ক্ষত হয়ে যায়, হ্যাঁ? স্টোমাকের ভিতরে আলসার হয়, ক্ষত তৈরি হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এখানে আমরা গুরুত্বপূর্ণ বন্ধু, হ্যাঁ, বলো। একটু ব্যস্ত আছি, একটু ক্লাসে আছি। তো যাই হোক, এখানে একটু লোক আসছিল, যাই হোক। তো এখানে এক্সেসিভ কথাটা কিন্তু আমাদের নাক্স ভূমিকার সাথে মনে রাখতে হবে যে এক্সেসিভ, এক্সেসিভ, এক্সেসিভ। আরেকবার রিপিট করি, অতিরিক্ত রাত্রি জাগরণ, এক্সেসিভ নাইট ওয়াশিং, অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস, অতিরিক্ত মাইন্ড টর্চার, অতিরিক্ত মেন্টাল টর্চার, মাইন্ড টর্চার যেটাকে আমি বললাম, এবং অতিরিক্ত ধূমপান, কফি পান এবং মদ্যপান এর কারণে যে রোগগুলো আমাদের তৈরি হয়, তার জন্য কিন্তু আমরা অবশ্যই নাক্স ভূমিকা ব্যবহার করব। এর পরবর্তীতে যেটা আমি বললাম, অতিরিক্ত অ্যারোমেটিক মেডিসিন, অর্থাৎ সেটা কন্ট্রাসেপটিভ পিল হতে পারে, সেটা আপনার হচ্ছে থাইরয়েড হরমোনাল যে পিল সেটা হতে পারে, এমনকি গ্যাস্ট্রিকের ঔষধ হতে পারে। অতিরিক্ত মাত্রায় মুড়ি মুড়কির মতো অ্যালোপ্যাথিতে এখন রোগীরাই যে কি বলে যে আমাকে একটা গ্যাসের ওষুধ দেন, আমাকে একটা প্যান্টোনিক্স দেন, আমাকে একটা ইসোমিপ্রাজল দেন। তো এটা এমন একটা সিস্টেম হয়ে গিয়েছে যে স্বাভাবিকভাবে এই ওষুধের উপরে একটা অ্যাডিক্টেড তৈরি হয়, যেমন মাদকের উপরে অ্যাডিক্টেড তৈরি হয়ে যায়, একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। তো এই অ্যালোপ্যাথিক ঔষধ খেতে খেতে এমন একটা সময় চলে আসে যে এর উপরে একটি আকর্ষণ চলে আসে, অর্থাৎ অ্যাডিক্টেড চলে আসে। তো এই অ্যাডিক্টেড, অতিরিক্ত অ্যাডিক্টেড এর কারণেই কিন্তু আমাদের স্টোমাকের ভিতরে যে সমস্যাগুলো তৈরি হয়, হ্যাঁ? সেই সমস্যাগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। কিন্তু এতটুকু আমরা মাথায় রাখি, অতিরিক্ত মাত্রায় অ্যালোপ্যাথিক, পেটেন্ট, আপনার হচ্ছে আয়ুর্বেদিক এবং হার্বাল গাছগাছরা বিভিন্ন যে ওষুধগুলো আমরা খেয়ে থাকি, এর কারণে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এবার সবচেয়ে মেজর এবং ইম্পর্টেন্ট যে লক্ষণ, সেটা হচ্ছে সিডেন্টারি লাইফ, অর্থাৎ অলস জীবনযাপন। লাক্স ভূমিকা সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে আমাদের ইসোফেগাস থেকে শুরু করে রেকটাম পর্যন্ত, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যার উপরে। তো অতিরিক্ত অলস জীবনযাপন করার কারণে আমাদের খাদ্য খাবার কিন্তু হজম হতে চায় না। তো হজম হতে না চাওয়ার কারণে আমাদের লাক্স ভূমিকার একটি আনকমন পিকুলিয়ার সিম্পটম হচ্ছে তার বারবার মলত্যাগের বেগ পায় এবং বমি বমি ভাব ভাব থাকে। এমনকি সে বাথরুমে যেয়ে বসলেও তার কোষ্ঠটা পরিষ্কার হয় না। অল্প একটু হয়ে সেটা কি হয়? সেটা থেমে যায়। অর্থাৎ পুনঃ মলত্যাগের বেগ থাকে, সাথে বমি বমি ভাব থাকে, কিন্তু বাথরুমে যেয়ে বসলে মলত্যাগটা ক্লিয়ার হয় না। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমরা এখন অতিরিক্ত অলস জীবনযাপন করি। কিভাবে? আমরা খাটের পরে শুয়ে আছি, টিভি আমাদের দেওয়ালের কাছে। আগে কি সিস্টেম ছিল? টিভির কাছে যেয়ে হাঁটতে, হাঁটতে যেয়ে সেখানে যেয়ে টিপে তারপরে খাটের পরে এসে দেখা। কিন্তু এখন আমাদের আ বেডের উপরে আমরা রিমোট কন্ট্রোল পেয়েছি। কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন পেয়েছি, ঝাল বাটার জন্য আমরা ব্লেন্ডার পেয়েছি। হুম? এভাবে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এখানে আ যে কর্ম করার যে জায়গাটা, অর্থাৎ অলস জীবনযাপন করার যে জায়গাটা, এটা কিন্তু আমরা বেছে নিয়েছি। অনেক শহরে আছে, তাদের বাসাতে কিন্তু রান্নার লোক থাকে। তারা এসে রান্না করে দিয়ে যায়। তারা শুধু খাওয়া-দাওয়া করে আর সারাদিন শুয়ে থাকে। অর্থাৎ আমাদের স্টোমাকের ভিতরে ইসোফেগাস, স্টোমাক, ডিওডেনাম, এরপর ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, হুম? এরপরে হচ্ছে ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ইলিয়াম, জেজুনাম, আইলিয়াম, রেকটাম, অ্যানাস, ক্যানাল। এই যে টোটাল যে জায়গাটা আমাদের
স্টোমাকের ভিতরে ডাইজেস্টিভ সিস্টেমের, সেখানে যে ইন্টেস্টাইন আমাদের আছে, এই ইন্টেস্টাইনটাই হচ্ছে প্যারিস্টাল প্যারিস্টালস প্যারিস্টালসিক মুভমেন্ট, যেটাকে বলা হচ্ছে প্যারিস্টালটিক প্যারিস্টালটিক মুভমেন্ট হয়। অর্থাৎ এটা এভাবে 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 আমাদের মুভমেন্ট হয়। কিন্তু যখন নাক্স ভূমিকার রোগী, অর্থাৎ নাক্স ভূমিকার রোগী যখন কাজকর্ম করে না, অলস জীবনযাপন করে, তখন এই পেরিস্টালটিক মুভমেন্টটা আমাদের কিন্তু হয় না। এ কারণে পেরিস্টালটিক মুভমেন্টের কাজ হচ্ছে যে মলটা আমাদের ইন্টেস্টাইনের ভিতরে আছে, এরকম এরকম করার ফলে একটু একটু আগিয়ে দেওয়া। অর্থাৎ যে দীর্ঘ আমাদের ইন্টেস্টাইন আছে, সেই দীর্ঘ ইন্টেস্টাইনকে পাড়ি দিয়ে আমাদের রেকটামের কাছে অ্যানাস ক্যানাল দিয়ে আমাদের যে মলটা বের হবে, সেই পেরিস্টালটিক মুভমেন্টটা কিন্তু আমাদের হয় না। কেন হয় না? কারণ আমরা অলস জীবনযাপন করি, আমাদের বডিটাকে আমরা সেই কার্যক্রমের মধ্যে নিয়ে যাই না। এই কারণে কিন্তু নাক্স ভূমিকার রোগীদের এই পেরিস্টালটিক মুভমেন্ট না হওয়ার কারণে কোনো কোনো মলত্যাগের বেগ থাকলেও স্বাভাবিকভাবে সে এই বাথরুমে যেও তার মলত্যাগটা কিন্তু সুন্দরভাবে হয় না। এটা কিন্তু নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। হুম, সেটা আমি আসছি, কিন্তু এটা কথাই ছিলাম যে অতিরিক্ত অলস জীবনযাপনের কারণে যদি আমাদের কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলোতেও কিন্তু আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এছাড়াও আরেকটি বিষয় যেটা স্টোমাকের সাথেই জড়িত, অর্থাৎ নাক্স ভূমিকা যেহেতু ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে, এই কারণে এই কথাগুলোই আসছে। সেটা হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া। অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য খাবার যখন আমরা খাই, অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য খাবার খাওয়ার কারণে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয়, আমাদের নাক্স ভূমিকার রোগীরা কি করে? নাক্স ভূমিকার রোগীরা সবসময় স্বাভাবিকভাবে ঝাল জাতীয় খাদ্য খাবার খেতে একটু পছন্দ করে। তো ঝাল জাতীয় খাদ্য খাবার কিন্তু আমাদের স্টোমাকের ভিতরে হজম প্রক্রিয়ায় কখনোই কিন্তু হেল্প করে না। সেটা আমাদের স্টোমাকের ভিতরে আরো অ্যাসিডিটি তৈরি করে, আমাদের স্টোমাককে ফুলিয়ে রাখতে সাহায্য করে। এ কারণে অতিরিক্ত ঝাল জাতীয় খাদ্য খাবার খাওয়ার কারণে যদি কারো পেটে ডিসপেপসিয়া হয়, আইবিএস এর সমস্যা হয়, ইরিটেবল বাউল সিনড্রোম হয়, তাহলে কিন্তু আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করতে পারি। যেমন একটা ড্রাইভার যে বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে বেড়ায়, সে কিন্তু স্বাভাবিক রান্না খেতে পারে না, হোটেলে খেতে হয়। সেখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে, বিভিন্ন আহ স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন আইটেমের মশলা দিয়ে কিন্তু সেখানে রান্না বান্না করানো হয়। তো সেক্ষেত্রে এই খাদ্য খাবার খাওয়ার পরে তার যে পেরিস্টালটিক মুভমেন্ট আছে, স্টোমাকের যে স্বাভাবিক কার্যকারিতা আছে, সেই কার্যকারিতা কিন্তু ব্যাহত হয়। সেক্ষেত্রে কিন্তু তার স্টোমাকের যে রোগগুলো, লিভারের যে সমস্যা, গল ব্লাডারের থলির যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আস্তে 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 তৈরি হতে থাকে। এ কারণেই কিন্তু অতিরিক্ত মশলা জাতীয় খাবার। আরেকটি বিষয় সেটা হচ্ছে, দেখা গেল একটা স্টুডেন্ট ম্যাসে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অথবা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে সে ম্যাসে থাকে। সেই ম্যাসে কিন্তু বিভিন্ন মশলা দিয়ে একটু স্বাদ বাড়ানোর জন্য সেই ভাইজি যে যাকে রাখা হয় সে এসে রান্না বাড়া করে দিয়ে যায়, স্বাভাবিক খাবার কিন্তু খেতে পারে না। তো সেই জায়গা থেকে যদি তার অতিরিক্ত এই মশলা জাতীয় খাদ্য খাবার খাওয়ার কারণে যদি তার কোনো সমস্যা তৈরি হয়, স্টোমাকের কোনো সমস্যা তৈরি হয়, লিভারের কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই নাক্স ভূমিকার কথা চিন্তা করতে পারি। তাহলে আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে অতিরিক্ত 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 এই কয়টা কারণ যদি কোনো একটা পেশেন্টের মধ্যে আমরা দেখি, এই কজেশনের কারণে যদি কারোর এই সমস্যাগুলো তৈরি হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এরপরে আমরা আসি স্বাভাবিকভাবেই, ১ নাম্বার কথায় আমরা শেষ করলাম, সেটা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত আপনার কি? অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস এবং অতিরিক্ত রাত্রি জাগরণজনিত যে অসুস্থতাগুলো তৈরি হবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এই অতিরিক্ত কথার উপরেই কিন্তু অনেকগুলো কথাই আমরা বলে ফেললাম। এটা আমরা অবশ্যই ১ নাম্বারে মনে রাখবো। ২ নাম্বার কথা হচ্ছে
নাক্স ভূমিকার, সেটা আমি একটু আগেও বলেছি, আর একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে কোনো কোনো বাহ্যের বেগ হয়, বাহ্যের বেগ হলেও স্বাভাবিকভাবে তার বা টয়লেটে গেলে বাহ ক্লিয়ার হয় না এবং সাথে বমি বমি ভাব থাকে। এবং আনকমন পিকুলিয়ার একটি সিমটম খাতায় আপনার রাইট ডাউন করে নেন। সেটা হচ্ছে এমন বমি বমি ভাব হয় যে সে গালে আঙ্গুল দিয়ে বমি করতে চায়। এই বমি করলেই সে একটু মনে করে যে আমার উপশম হবে এবং সে বারবার বলতে থাকে, আল্লাহ আপনি আমাকে একটু বমি করিয়ে দেন, আপনি আমাকে একটু বমি করিয়ে দেন। এছাড়াও যদি স্বাভাবিকভাবে একটু ক্লিয়ার ভাবে পায়খানা হয়ে যায় তাহলে সে উপশম বোধ করে এবং সে বারবার বলতে থাকে, আল্লাহ আমার এই বাথরুমটাকে আপনি ক্লিয়ার করে দেন। হুম? তো এটা কিন্তু নাক্স ভূমিকার একটি আনকমন পিকুলিয়ার সিম্পটম, যে সে বারবার বলতে থাকে যে আমি একটু গালে আঙ্গুল দিয়ে বমি করি, গলায় আঙ্গুল দিয়ে বমি করি। বমি করলে সে উপশম বোধ করে। আর বাথরুমটা ক্লিয়ার হয়ে গেলে সে উপশম বোধ করে। এই ২ টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাক্স ভূমিকার লক্ষণ। তাহলে আমি আরেকবার রিপিট করে আজকের ক্লাস শেষ করব। আগামী ক্লাসে নাক্স ভূমিকার ২য় পার্ট আপনাদের আলোচনা করব। ১ম এই ক্লিয়ার করি, সেটা হচ্ছে অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস, অতিরিক্ত অ্যালোপ্যাথিক মেডিসিন, ইউনানি, হার্বাল, গাছগাছরা, আয়ুর্বেদিক মেডিসিন সেবনের ফলে যদি কোনো রোগ হয়, অতিরিক্ত মেন্টাল টর্চার, অতিরিক্ত ধূমপান, মদ্যপান এবং কফি পান, অতিরিক্ত স্পাইসি ফুড অর্থাৎ তেল, মসলা, হুম? গুরুপাক খাদ্য খাওয়ার কারণে এই কজেশনের কারণে যদি কোনো সমস্যা তৈরি হয়, অবশ্যই আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব। ২ নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে বারবার সে মলত্যাগ করতে পুনঃ পুনঃ মলত্যাগের ইচ্ছা হয়, সাথে বমি বমি ভাব থাকে, কিন্তু মলত্যাগ করার জন্য টয়লেটে গেলে পরিপূর্ণ ক্লিয়ার তার মলত্যাগ হয় না এবং সে বমির ভাবের কারণে সে মনে হয় যে গলায় আঙ্গুল দিয়ে বমি করি, একটু বমি উঠে গেলেই সে উপশম বোধ করে এবং আরাম বোধ করে। এটা এই ২ টা সিম্পটম যদি আমরা সিমিলারিটি করতে পারি, তারপরেও কিন্তু আমরা অবশ্যই কি করব? নাক্স ভূমিকা প্রেসক্রিপশন করতে পারব। সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ নাক্স ভূমিকার সিম্পটম নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন ইউনিক হোমিওপ্যাথি পেজের। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউনিক হোমিওপ্যাথি পেজের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।